এই মেয়ে, তোমার কি লজ্জা করে না এই অফিসে নতুন এসে স্টাফের ঠোঁটে লিপ কিস করো? তোমার বাবা মা কি সুশিক্ষা দেয় নাই তোমাকে? এই ছেলে, তোর তো সাহস কম না? তুই আমার গালে চড় মারছিস? তুই জানিস আমি কে? আর তোর মতো স্টাফের ঠোঁটে লিপ কিস করবো? ওয়াক্থু। আবারও বেশি কথা বলতেছিস। আর তুই কে? কোন জমিদারের নাতি যে তুই বলতেছিস তোকে চিনতে? তোকে চেনার প্রয়োজন নেই আমার। তুই আগে এটা বল, আমার ঠোঁটে লিপ কিস করেছিস কেন? আমি কি তোকে অনুমতি দিয়েছিলাম লিপ কিস করার জন্য? দেখ, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছিস। আর আমি কে জানতে চাস? আমি এই অফিসের বসের মেয়ে। এখন থেকে এই অফিসের বস। ফারিয়ার কথা শুনে ফারাজ অবাক হয়ে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। তার বসের গালে এইভাবে তিনটা চড় মারতে পারলো, আবার কত কিছু বলে দিয়েছে সে। এসব ভাবতেছে মনে মনে। এমন সময় ফারিয়া আবার বলে উঠল, কিরে, এখন কি ভাবতেছিস? এখন ভাবাভাবির সময় নেই। তুই 2 মিনিটের মধ্যে আমার কেবিনে আয়। তোর এমন অবস্থা করব তুই শুধু দেখ। অনেক বেশি বার বেড়ে গেছিস। সামান্য অফিসের স্টাফ হয়ে আমার গালে চড় মারিস। আর ভুল করে তোর উপরে কেন যে পড়তে গেলাম আল্লাহ ভালো জানে। আর লিপ কিসের কথা, এটা না হয় আমার কেবিনে আয়, এরপরে তোকে বোঝাবো। ম্যাডাম, প্লিজ মাফ করে দেন আমাকে। আমি বুঝতে পারি নাই যে আপনি এই অফিসের বস। আমি ভাবছিলাম যে আপনি এই অফিসের স্টাফ, তাই আপনার সাথে এরকম ব্যবহার করেছি। আমার সাথে যেরকম ব্যবহার করেছিস আমিও তোর সাথে সেরকমই ব্যবহার করব। একবার তুই আমার কেবিনে আয়, এরপর তোকে দেখাচ্ছি মজা। এই বলে ফারিয়া রাগে চলে গেল তার কেবিনে। চেয়ারে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ফারাজ ফারিয়ার কেবিনের ভিতর প্রবেশ করতেই ফারিয়া তার চেয়ার থেকে উঠে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ফারাজের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কি যেন বলছিলি? আমি লুচু মেয়ে আরো এই সব কিছু বলেছিলি, তাই না? এটার জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। এখন শাস্তি পাওয়ার জন্য রেডি হও। ম্যাডাম, প্লিজ মাফ করে দেন আমাকে। আমি ভুল করে এরকম বলে ফেলেছি আপনাকে। প্লিজ মাফ করে দেন। মাফ? তাও আবার আমি? কখনোই না। আমি কখনোই কাউকে মাফ করি না। মাফ করলে আরো আগেই করতে পারতাম। যখন তুই আমাকে এই সব কিছু বলেছিলি তখনই মাফ করে দিতাম, কিন্তু এখন আর মাফ করব না। ম্যাডাম, আপনি দেখতে মাশাআল্লাহ পরীর মতো। আপনি যদি আমার গার্লফ্রেন্ড হইতেন তাহলে আপনাকে পুরো এলাকায় ঘুরে ঘুরে দেখতাম। এই যে এখানে তুই আরেকটা ভুল কাজ করেছিস, আমাকে পাম দিয়েছিস। এখন তুই বলেছিস আমি তোর গার্লফ্রেন্ড হইলে আমাকে পুরো এলাকা ঘুরাবি। চল, তোকে ঘুরিয়ে নিয়ে আসতেছি আমি। এই বলে ফারিয়া ফারাজের পেটে 2টা ঘুষি মেরে দিল। পেটে 2টা ঘুষি মারতে ফারাজ 2 হাত দিয়ে পেট চেপে ধরে মাটিতে বসে পড়ল। এদিকে ফারিয়া ফারাজের মুখের সামনে এসে দাঁড়িয়ে ঠাস ঠাস করে ফারাজের গালে চড় মেরে দিল 2টা। ফারাজ মুখ বুজিয়ে সহ্য করতেছে। বেশ কিছুক্ষণ মারার পর ফারিয়া বলতে লাগলো, আমি তোকে মাফ করতে পারি যদি আমার কিছু শর্ত মানতে পারিস। পারবি তো আমার শর্ত মানতে? হ্যাঁ, মানতে পারবো। বলেন কি শর্ত মানতে হবে? এই নে 50 টাকা। আর এই 50 টাকা তুই সারাদিনের মধ্যে আমাকে 500 টাকা করে এনে দেখাবি। বাহিরে যাবি, মানুষের কাছে থেকে কিভাবে 50 টাকা দিয়ে 500 টাকা আনতে পারবি এটা আমাকে দেখাবি। তবে হ্যাঁ, কারো কাছ থেকে ধার নিতে পারবি না। দরকার পড়লে ভিক্ষা করতে পারবি তুই। অবশেষে কিনা ম্যাডাম আপনি আমাকে ভিক্ষুক বানিয়ে দিলেন। এটা আমি মানতে পারলাম না। ছি ম্যাডাম, ছি, এটা আমি মানতে পারলাম না। এসব কথা বলতেছে ফারাজ আর ফারিয়া। এমন সময় ফারিয়া আবারও বলে উঠল, মানতে না পারলে আমার আর কোনো কিছু করার নেই। আমি আব্বুকে এখন ফোন দিব আর বলবো তুই আমার ঠোঁটে লিপ কিস করেছিস। এটার জন্য তোকে আমি বের করে দিয়েছি অফিস থেকে। আর আব্বু যদি শুনে তুই আমাকে লিপ কিস করেছিস, এটার জন্য তো তোকে এমনও হতে পারে জেলে যেতে হবে। তাই আমি যেটা বলতেছি সেটাই কর গিয়ে। এখন বের হলে বিকেল 5টার মধ্যে চলে আসতে পারবি। এই বলে ফারিয়া আবারও বসে পড়ল তার চেয়ারে।
এইদিকে ফারিয়ার রুম থেকে বের হয়ে অফিসে বিভিন্ন কর্মীদের কাছ থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে নিতেছে। বেশ কিছুক্ষণ নেওয়ার পর 500 টাকা হয়ে গেছে। তখন ফারাজ চলে আসলো ফারিয়ার কেবিনে। ফারিয়াকে উদ্দেশ্য করে ফারাজ বলতে লাগলো, ম্যাডাম, এই নেন 500 টাকা। আপনি বলেছিলেন না সারা দিনের মধ্যে এনে দিতাম। আমার সারা দিনের প্রয়োজন হয় নাই। আমি অফিসে সবার কাছ থেকে ভিক্ষা নিয়েছি, তাই অফিসের মধ্যেই 500 টাকা হয়ে গেছে। বাহ, তুই তো বেশ ভালো টাকা ভিক্ষা করতে পারিস। তাহলে এক কাজ কর, অফিসে না এসে রাস্তার একপাশে বসে ভিক্ষা কর গিয়ে। আমি শুনেছি মানুষ ভিক্ষা করে কোটিপতি হয়ে যায়। তুইও ভিক্ষা করতে থাক, দেখবি একদিন তুই কোটিপতি হয়ে গেছিস। ম্যাডাম, আমার কোটিপতি হওয়ার শখ নেই। আমি এমনিতেই ভালো আছি। ঠিক আছে, ভালো যেহেতু আছিস, এখন আমার কেবিনে যা, তোকে মাফ করে দিলাম এইবারের মতো। তবে একটা কথা মাথায় রাখিস, পরের বার কিন্তু আর মাফ করবো না। পরের বার যদি আমার সাথে এরকম করিস, তাহলে তোর পরিস্থিতি আরো অনেক ভয়ঙ্কর হবে। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতেই পারছি আমার পরিস্থিতি আরো কত ভয়ঙ্কর হতে পারে। তার চাইতে ভালো হবে ম্যাডাম, আপনি এক কাজ করেন, আমাকে আপনার কেবিনে রেখে দেন। তখন আমি আর আপনার সাথে কোনো কিছু করতেও পারবো না, বা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবো না। দেখ, তোর উল্টাপাল্টা কথা শুনে কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে। তুই আমার মাথা গরম করাস না। এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি এখন তোকে পিটাবো। যদি মাইর না খাইতে চাস তাহলে চলে যা তোর কেবিনে। ফারাজ পরিস্থিতি খারাপ দেখে তাড়াতাড়ি করে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে পড়তে পাশের কেবিন থেকে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার ফারাজ, ম্যাডামের কেবিনে এতক্ষণ কি করছিলে? আর সবার কাছ থেকে 20 টাকা 30 টাকা করে ভিক্ষা নিচ্ছিলে কেন? সবার কাছ থেকে 20 টাকা 30 টাকা করে নিয়েছিলাম, কারণ একটা মহিলা অসুস্থ, তাকে দেওয়ার জন্য। ও আচ্ছা, এই নাও, আমিও তোমাকে আরো 2000 টাকা দিলাম। এই 2000 টাকা ওই মহিলাকে দিয়ে দিবে, যাতে ওই মহিলা ওষুধ এনে খেতে পারে। না, আর টাকা দেওয়ার দরকার নেই, আমি টাকা দিতেছি। ওই টাকা দিয়ে আশা করি তার 2 মাসের ওষুধ চলে আসবে। আচ্ছা, আবার যদি কারো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, আমি না হয় কিছু টাকা দিয়ে সাহায্য করব। এসব বলতেছে ফারাজ আর রিয়া। এদিকে ফারিয়া তার কেবিনে বসে বসে কাজ করতেছে, আর সিসিটিভি ক্যামেরায় ফারাজের কাণ্ড কারখানা দেখতেছে। বেশ কিছুক্ষণ দেখার পর ফারিয়া তার কেবিন থেকে বের হয়ে চলে আসলো ফারাজের কাছে। ফারাজকে উদ্দেশ্য করে ফারিয়া বলতে লাগলো, এই যে মিস্টার ফারাজ সাহেব, আপনি গত 2 ঘন্টা ধরে দেখতেছি আপনার পাশের কেবিনে থাকা ওই মেয়েটার সাথে বসে বসে আড্ডা দিতেছেন। কি কাজ করেছেন এখন আমাকে দেখান। এই রে, এই মেয়ে তো সাংঘাতিক। এই মেয়েটা তো আমাকে চোখে চোখে রাখতেছে, কি করতেছি কি না করতেছি সব দেখতেছে। মনে মনে ফিসফিস করে লাভ নেই, আপনি তাড়াতাড়ি আপনার কাজ দেখান, আমার কাজ আছে। এখন যদি আপনি কাজ না দেখাতে পারেন, তাহলে আপনাকে এই অফিস থেকে এক্ষুনি বরখাস্ত করে দিব। আহ, সুন্দরী ম্যাডাম, আপনার প্যান্টের চেইন খোলা, একটু তাকিয়ে দেখেন। ফারিয়া নিচে তাকিয়ে চরম রেগে গেল, কারণ সে বোরকা পরে এসেছে। এদিকে ফারাজ হাসতে হাসতে মনে হচ্ছে নিচে গড়াগড়ি খাবে। এরকম অবস্থা এটা দেখে ফারাজের কান ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো গেটের সামনে। ফারাজকে গেটের বাইরে বের করে দিয়ে বলতে লাগলো, কাল থেকে আপনারা অফিসে আসার দরকার নেই, আপনি বাড়িতে থাকবেন। ম্যাডাম প্লিজ, আজকের মতো আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এই রকম কাজ করব না, প্লিজ। সরি মিস্টার ফারাজ সাহেব, আপনাকে আমি মাফ করতে পারবো না। আপনি চরম বেয়াদব, যার তার সাথে খারাপ ব্যবহার করেন, আবার উল্টাপাল্টা কথা বলেন। এইটার জন্য আপনাকে আমি বের করে দিলাম। এই বলে ফারিয়া চলে আসলো তার কেবিনে। অন্যদিকে ফারাজ বেশ কিছুক্ষণ ওইখানে বসে থেকে চলে গেল পাশেই। কলিং বেল দিতেই তার ছোট ভাই এসে দরজা খুলে দিল। ফারাজকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো? মাথা ব্যথা করছিল, এটার জন্য ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আর তুই আজকে স্কুলে যাস নাই নাকি? আম্মু কোথায়, বাসায় আছে নাকি কোথাও গেছে?
আম্মু তো বাসায় আছে আর তুমি এইভাবে গানতেছো। দাঁড়াও, আম্মুকে ডেকে আনতেছি। নিশ্চয়ই তুমি কিছু করেছো, না হলে তো তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে আসো না। আম্মু আম্মু তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও ভাইয়া অফিসে মনে হয় কোনো কিছু করেছে। এটার জন্য ভাইয়াকে বের করে দিয়েছে অফিস থেকে। ফারাজের আম্মু নিচে নামতে নামতে ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে ফারাজ, অফিসে কি হয়েছে সত্যি করে বলতো। আগে তো তুই কখনো এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে আসতি না, আজকে কেন এত তাড়াতাড়ি চলে আসলি বাড়িতে? আম্মু, আমি সত্যি কথা বলতেছি। আমি অফিসে কোনো কিছুই করি নাই, মাথা ব্যথা করছিল তো, তাই আর কি ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আম্মু, ভাইয়া একদম মিথ্যা কথা বলতেছে। ভাইয়া নিশ্চয়ই অফিসে কোনো কিছু করেছে। রাজ, তুই একদম চুপ থাক। ফারাজ, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমা। রাত 2টা অব্দি গেমস খেলিস, সকালবেলা উঠে অফিস যেতে পারিস না। ভালোই হয়েছে চলে এসেছিস। ফারাজ চুপচাপ চলে আসলো তার রুমে, বিছানায় শুয়ে পড়লো। অন্যদিকে ফারিয়া তার কেবিনে বসে আছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো। ম্যাডাম, আপনি ফারাজকে বের করে দিয়েছেন। ফারাজ তো এই অফিসের সবচেয়ে খুব বেশি ভালো কাজ করে। সবার সাথে খারাপ ব্যবহার করলেও সে কিন্তু বসের সাথে খুব ভালো ব্যবহার করে। আপনি অফিসে প্রথম এসেছেন আজকে, তাই হয়তো জানেন না। ওনাকে ফোন দিয়েও আবার অফিসে নিয়ে আসেন। উনি না আসলে ক্লায়েন্টদেরকে বুঝিয়ে দিবে কে? ওনার মতো একটা খারাপ ছেলেকে আমি এই অফিসে জায়গা দিতে পারবো না। আমি ক্লায়েন্টদের সাথে মিটিং করব, তবুও ওই ছেলের মতো খারাপ ছেলেকে আমি এই অফিসে জায়গা দিব না। ঠিক আছে ম্যাডাম, এটা আপনার ব্যাপার। আপনি জায়গা দিলে দিবেন, না দিলে না দিবেন। তবে আমি এটা বলতে পারি, তাকে ছাড়া আপনি মিটিং সম্পূর্ণ করতে পারবেন না। একটা না একটা জায়গায় আটকে যাবেন, এই বলে দিলাম। ঠিক আছে, এইটা না হয় পরে দেখা যাবে। আমি যদি আটকে যাই তাহলে আমি তাকে নিজে গিয়ে নিয়ে আসব। এখন আপনি যান, যদি কোনো মিটিং থাকে তাহলে আমাকে ডাক দিবেন। ম্যানেজার চলে গেল তার কেবিনে। দুপুর 2টা খাওয়া দাওয়া শেষ করে ফারিয়া বসে আছে তার কেবিনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়ার আব্বু বলতে লাগলো। ফারিয়া, কয়েকজন লোক আমাদের অফিসে যাইতেছে, তাদের সাথে একটা জরুরি মিটিং আছে। তুই ফারাজ নামের একটা ছেলে আছে, তাকে নিয়ে মিটিংটা সম্পূর্ণ করে ফেলবি। আপু, ওর মতো একটা লুচ্চা বদমাইশ ছেলেকে তুমি অফিসে রেখেছো। সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটার জন্য আমি তাকে বের করে দিয়েছি। আমি একাই মিটিং সম্পূর্ণ করব। তুই এই কাজটা মোটেও ভালো করলি না। একবারও কি আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না যে একটা ছেলেকে অফিস থেকে বের করে দিবি? আমি আমার আব্বুকে জিজ্ঞাসা করে নেই। আব্বু, ছেলেটা ভালো না, এটার জন্য আমি বের করে দিয়েছি। আর তুমি এত কথা পেঁচাচ্ছ কেন? আমার কিন্তু কথা পেঁচানো একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি আর কথা বেচাবো না, তোর যা ইচ্ছা মন চায় কর, তবে আমার অফিসটা কিন্তু ডুবিয়ে দিস নাই বলে দিলাম। এই বলে ফারিয়ার আব্বু কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর কয়েকজন ক্লায়েন্ট চলে আসলো ফারিয়াদের অফিসে। ফারিয়া কেবিনে ঢুকে ফারিয়ার সামনে বসে আছে। এমন সময় ক্লায়েন্ট বলতে লাগলো। মিস ফারিয়া, ওয়াল ইউ ইমপ্লে ফারিয়া, আই উইল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ফ্রম হিম। সরি মিস্টার ফুরকান আহমেদ, ফারাজ নামের কেউ এই অফিসে চাকরি করে না। তাকে বরখাস্ত করা হয়েছে গত পরশুদিন। আপনি আমার কাছ থেকে সবকিছু ডিটেলস বুঝে নেবেন। ওকে মিস ফারিয়া। ফারিয়া ক্লায়েন্টদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল, কিন্তু তারা এতটাও বুঝলো না। 2বার করে বোঝাচ্ছে ফারিয়া, কিন্তু তারা অর্ধেক বুঝেছে আর বাকি অর্ধেক বুঝে নাই। ক্লায়েন্ট ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সরি মিস ফারিয়া, আমরা আপনার কাজ অর্ধেকটা বুঝেছি, বাকি অর্ধেকটা বুঝি নাই। আমরা এইখানে সময় দিলে তো চলবে না, আমাদেরকে আরো বিভিন্ন জায়গায় যেতে হবে। আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। আপনি একটা কাজ বুঝতে পারেন নাই, আমরা আপনার সাথে কাজ করতে পারবো না। সরি মিস্টার ফুরকান আহমেদ, আমি আরেকবার বুঝিয়ে দিতেছি। এবার আপনারা বুঝে ফেলবেন আশা করি। ফারিয়া আরেকবার বুঝিয়ে দিতে তারা বুঝে ফেল। ক্লায়েন্ট প্রজেক্ট ডিল করে চলে গেল। এইদিকে ম্যানেজার সাহেব ফারিয়ার কেবিনের ভিতর ঢুকে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ম্যাডাম, ক্লায়েন্ট বোঝানো আপনার কাজ না। দেখছেন, আপনি গত 3 ঘন্টার মধ্যে মাত্র একটা কাজ বুঝিয়েছেন তাদেরকে। আর এইখানে ফারাজ থাকলে 40 মিনিটের ভেতরে 4 থেকে 5টা কাজ বুঝিয়ে ফেলতো। ম্যানেজার সাহেব, আমি এই অফিসে নতুন এসেছি। কিভাবে কাজ করতে হয় এটা আমার জানা ছিল না, তবে এখন আমি খুব ভালো করে বুঝে গেছি। তো আমাকে আর কাজ শেখাতে আসবেন না, আপনি আপনার কাজ করেন গিয়ে। ম্যানেজার সাহেব মাথা নিচু করে ফারিয়ার কেবিন থেকে বের হয়ে চলে আসলো তার কেবিনে।
অন্যদিকে ফারাজ হাঁ করে উপরের দিকে তাকিয়ে ঘুমাচ্ছে আর নাক ডাকতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে নাক ডাকার পর বিকেল 4টায় ঘুম ভেঙে গেল ফারাজের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, এই যে মিস্টার ফারাজ সাহেব, আপনি কালকে অফিসে আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে। কালকে অফিসে এসে আপনার কাগজপত্র আর অন্যান্য জিনিস নিয়ে যাবেন। ম্যাডাম প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। আমি তো আপনার কাছে মাপ চাইতেছি। আপনি যা বলবেন এখন থেকে আমি তাই করতেও রাজি আছি। শেষবারের মতো মাফ করে দেখেন আমাকে। সত্যি বলতেছেন তো নাকি মিথ্যা বলতেছেন? আবার কাজের মধ্যে ফাঁকি দিয়ে মেয়েদের সাথে আড্ডায় মেতে উঠবেন। ম্যাডাম আমি সত্যি কথা বলতেছি, আমি আর আড্ডা দিব না। এই শেষবারের মতো আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি, আমি আর কখনো এইরকম কাজ করব না। যদি আমাকে দেখতে পান এইরকম কাজ করতে, তাহলে তখন সাথে সাথে বের করে দিয়েন। ঠিক আছে, কালকে আপনি সকাল সকাল অফিসে চলে আসবেন, জরুরি কাজ আছে আর আপনাকে নিয়ে আরেক জায়গায় যাব। ফারিয়া ফারাজের সাথে কথা বলে ফোনটা কেটে দিল। এইদিকে ফারাজ মুচকি একটা হাসি দিয়ে আয়নার দিকে তাকালো। সে মনে মনে কি প্ল্যান করেছে এটা না হয় আপনারা পরে জানতে পারবেন। ফারাজ নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় ফারাজের আব্বু বলতে লাগলো, ফারাজ, আজকে নাকি তুই তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিস। অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? না, অফিসে কোনো সমস্যা হয় নাই। অফিসে সমস্যা হলে তো আমি সর্বপ্রথম তোমাকে জানাতাম, তাই না? আজকে মাথা ব্যথা করছিল, এটার জন্য চলে এসেছি। আর কাজও তেমন ছিল না, তাই ছুটি দিয়ে দিছে আমাকে। আচ্ছা, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, যাতে সকাল সকাল অফিসে যেতে পারিস, না হলে তো আবার দেরি হয়ে যাবে তোর অফিসে যাইতে। ঠিক আছে আব্বু, যাইতেছি আমি। এই বলে ফারাজ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতে খেলতে কখন যে 12টা বেজে গেছে খেয়াল নেই। ফোনটা চার্জে রেখে তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমালো ফারাজ। পরের দিন সকাল 7টা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো অফিসে। চুপচাপ বসে আছি তার কেবিনে। এমন সময় অফিসের ভিতর প্রবেশ করলো ফারিয়া। ফারাজকে চুপচাপ বসে থাকতে দেখে ফারিয়া ডাক দিয়ে বলতে লাগলো, মিস্টার ফারাজ, আপনি আমাকে নিয়ে আসেন। এই বলে ফারিয়া চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারাজ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম আমি সেই কখন থেকে এখানে বসে আছি, আপনি তো কোনো কিছুই বলতেছেন না আমাকে। কাজ থাকলে কাজ দেন, আমি আমার কেবিনে বসে কাজ করি। কাজ তো দিবই, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। গতকালকে কারোর সাথে তুমি দেখা করেছো নাকি পার্কের মধ্যে? আমি তো দেখলাম তুমি একটা মেয়েকে জড়িয়ে ধরে লিপ কিস করেছো। ও মাই গড, আমি একটা মেয়েকে জড়িয়ে ধরে লিপ কিস করেছি, তাও আবার আপনি দেখে ফেলেছেন? ছি ম্যাডাম, ছি। আমার দিকে তাকিয়ে আছেন, আপনার লজ্জা করে না? লজ্জা করবে কেন? যখন তুমি তাকে লিপ কিস করেছো তখন তো আমি সেখানেই ছিলাম, আর যাকে লিপ কিস করেছো সে আমার বান্ধবী। আমার তো মনে চাইতেছে এক্ষুনি তোমাকে বের করে দিই এই অফিস থেকে, কিন্তু বের করে দিব না। আমার একটা শর্ত আছে, মানতে পারবে? জি ম্যাডাম, বলেন কি শর্ত? আমার শর্ত হচ্ছে তুমি আমাকে 10 মিনিট লিপ কিস করবে। এই 10 মিনিটের মধ্যে তুমি আমার ঠোঁটের সাথে যা ইচ্ছে তাই করতে পারো। ফারিয়ার কথা শুনে ফারাজের চোখ বড় বড় হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না ফারাজ। অবশেষে কিনা ম্যাডামকে লিপ কিস করতে হবে। আর কালকে তো সে সারাদিন বাসায় ছিল, পার্কে আবার কখন গেছে। ফারাজকে চুপ করে বসে থাকতে দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে চুপ হয়ে বসে আছো কেন? লিপ কিস করবে নাকি আমি অন্য কিছু করব? তবে আর একটা কথা, লিপ কিস করবে আমি যাতে তৃপ্তি পাই, আর যদি তৃপ্তি না পাই তাহলে কিন্তু তোমার খবর আছে। ফারাজ চেয়ার থেকে উঠে চলে আসলো ফারিয়ার সামনে। আস্তে আস্তে করে ফারিয়ার দিকে তার মুখটা এগিয়ে নিয়ে যাইতেছে। একবার তার ঠোঁটের কাছে যেই ঠোঁট লাগতে যাবে, অমন সময় দরজা ঠেলে কেবিনের ভিতর প্রবেশ করলো ম্যানেজার। ফারাজকে ফারিয়ার সামনে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ফারাজ, তুমি ম্যাডামের একবারের সামনে দাঁড়িয়ে কি করতেছ? স্যার, ম্যাডামের চোখে কি যেন পড়েছে, ওইটা দেখছিলাম। ম্যাডাম এখন ঠিক আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছে। আর ম্যানেজার, আপনি হুটহাট করে কেবিনের ভেতরে ঢুকে পড়বেন না। কেবিনের ভেতরে যখন ঢুকবেন তখন পারমিশন নিয়ে ঢুকবেন। ঠিক আছে ম্যাডাম। আর এই নিন ফাইলগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে।
আপনি সাইন করে আমাকে ডাক দিয়ে আমি এসে ফাইলগুলো নিয়ে যাব। ঠিক আছে, যান তাহলে এখন আপনি। ম্যানেজার চলে গেল। এইদিকে ফারাজ যেই আবার লিপ কিস করতে যাবে, এমন সময় ফারিয়া বলতে লাগলো, এখন আমার ইন্টারেস্ট নেই লিপ কিস করার, এখন আমার লিপ কিসের দরকারও নেই। আপনি এই ফাইলটা নিয়ে আমার কেবিনে চলে যান। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। এই বলে ফারিয়ার কেবিন থেকে বের হয়ে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসতে বসতে ফিস ফিস করে মনে মনে বলতে লাগলো, ইস, শালার ম্যানেজার যদি না যাইতো তাহলে এতক্ষণ কামটা হয়ে যাইতো। বসের ঠোঁটে লিপকিস করব বলে কথা। ইস, মন তো চাইতেছে এখনই গিয়ে লিপকিসটা করে আসি। ওই সময় কেন যে দেরি করতে গেলাম, শালার দেরি না করলে তো এতক্ষণে একটা লিপকিস পেয়ে যাইতাম। এইসব বলতেছে ফারাজ তার নিজের মনে মনে। অন্যদিকে ফারিয়া নিজেকে নিজেই বলতেছে, আপনি এই ফাইলটা নিয়ে আপনার কেবিনে চলে যান। আমি এটা কি করতে গিয়েছিলাম? ইস, এখন যদি সত্যি সত্যি সে লিপ কিস করে ফেলতো তাহলে তো আমি অনেক লজ্জায় পড়ে যেতাম। না না, এরকম কাজ করা যাবে না। সে আমার অফিসের কর্মচারী, আমি আবার তাকে দিয়ে কিভাবে এরকম করি? এসব কথা ফারিয়া তার নিজের মনকে বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব বলার পর ফারিয়া তার কেবিন থেকে বাহিরে বের হয়ে ফাইলগুলো ম্যানেজারের কেবিনে দিয়ে ঘোরাঘুরি করে দেখতে লাগলো কে কি রকম কাজ করতেছে। ফারাজের কেবিনের সামনে এসে দেখে ফারাজ চুপচাপ মাথা নিচু করে কাজ করতেছে। এটা দেখে ফারিয়া কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর ফারাজ ফারিয়াকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, ম্যাডাম, এই নেন ফাইল। আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আরও যদি কাজ থাকে তাহলে দিতে পারেন। এখন ফ্রি আছি। দুপুরের পরে আর কাজ করতে মন চায় না। কাজ করতে মন চায় না কেন? বাসায় কি বউ রেখে এসেছেন যেখানে কাজ করতে মন চায় না আপনার? তা না ম্যাডাম, আসলে এমনিতেই বললাম আর কি। দুপুরে একটু বাইরে ঘোরাঘুরি করতে পারলে মনটা হালকা থাকতো আর কাজেও মন বসতো, কিন্তু বাহিরে তো যাওয়া যায় না। ও আচ্ছা, আপনি বাহিরে ঘুরে ঘুরে মেয়েদের চেহারা দেখতেছেন তাই না? এখানে কত মেয়ে আছে, তাদের চেহারা দেখবেন, চুপচাপ আর কাজ করবেন, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। ম্যাডাম, আমি কাজ করব। আমাকে যদি আমার স্বাধীনতা না দেন তাহলে তো হবে না। আমি আপনাকে ঠিকমতো কাজ করে দিতে পারলেই তো চলবে। এখন আমি ঘোরাঘুরি করি না কি করি এটা তো আপনার দেখার বিষয় না। আপনি আপনার মতো চলবেন। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে মিস্টার ফারাজ। আমি কিন্তু রেগে গেলে পরে আপনাকে বকাঝকা করতে পারি। সরি ম্যাডাম, আর ভুলেও মুখ দিয়ে এরকম কথা বের হবে না। সরি। ঠিক আছে, চুপচাপ এখানে বসে থাকো, আর দরকার পড়লে ক্যান্টিন থেকে কফি নিয়ে আসো, কফি খেয়ে আসো। ঠিক আছে। ফারাজ তার কেবিন থেকে উঠে চলে আসলো ক্যান্টিনে। একটা কফি খেয়ে আবারও তার কেবিনে এসে কাজ করতে শুরু করে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। ফারাজ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো নিচে। রিক্সার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় ফারিয়া এসে বলতে লাগলো, কি মিস্টার ফারাজ সাহেব, আপনি এখানে বসে থাকবেন নাকি বাসায় যাবেন? এই তো ম্যাডাম, গাড়ি চলে আসলে বাসায় চলে যাব। আপনি চলে যান এখন। আমার অফিসের স্টাফ দাঁড়িয়ে থাকবে আর আমি কিভাবে এখান থেকে চলে যাব? চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। অন্যদিন যাব। ওই তো আমার গাড়ি চলে এসেছে। ভালো থাকবেন ম্যাডাম, দেখা হবে কালকে। এই বলে ফারাজ বাসে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর বাস চলে আসলো তাদের এলাকায়। ফারাজ গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। ফারাজকে দেখে বলতে লাগলো, কিরে, আজকে তোর এত দেরি হয়েছে কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসিস। আজকে বাস আসতে একটু দেরি হয়েছে, তাই আর কি বাসায় আসতে দেরি হয়ে গেছে। এই বলে ফারাজ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। অন্যদিকে ফারিয়া তার রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আব্বু। ফারিয়াকে উদ্দেশ্য করে তার আব্বু বলতে লাগলো, কিরে ফারিয়া, তুই কি ফারাজকে সত্যি সত্যি অফিস থেকে বের করে দিয়েছিস নাকি? সে আজকে অফিসে এসেছে? না, বের করি নাই। তাকে রাতে ফোন দিয়ে বলেছিলাম অফিসে যাওয়ার জন্য, পরে সে আজকে অফিসে এসেছে। কাজ তো দেখে মোটামুটি ভালোই পারে। হ্যাঁ, ফারাজ ছেলেটা খুব ভালো, এমনিতে একটু দুষ্টু প্রকৃতির, তবে সে কাজে এবং সব দিক দিয়ে পারফেক্ট। তোকে আমি কিছু কথা বলতে চাইছিলাম, যদি কিছু মনে না করিস তাহলে কথাগুলো বলি।
ঠিক আছে, বলো তাহলে কি বলবে। আমি ফারাজের সাথে তোর বিয়ে ঠিক করবো ভাবছিলাম, কিন্তু তোর অনুমতি ছাড়া তো তার সাথে আমি বিয়ে ঠিক করতে পারি না। তুই যদি অনুমতি দেস তাহলে আমি তার সাথে তোর বিয়ে ঠিক করব। আব্বু, আমাকে আরো কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে জানাবো। তবে এখন বিয়ে করার ইচ্ছে নেই, যখন সময় হবে আমি ঠিক তখন জানিয়ে দিব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। এখন তাহলে নিচে আয়, খাবার খাবি। ফারিয়া চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই ফারিয়ার আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ফারিয়া চলে আসলো তার রুমে। বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় ফারাজের কথা মনে পড়ে গেল ফারিয়ার। ফোনটা হাতে নিয়ে মনে মনে বলতে লাগলো, ছেলেটা কি ঘুমিয়ে গেছে নাকি এখনো জেগে আছে? একবার ফোন দিয়ে দেখি, হয়তো জেগে থাকবে। ছেলে মানুষ, গার্লফ্রেন্ড থাকতে পারে কথা বলার জন্য। এইসব ভাবতে ভাবতে ফারিয়া ফারাজের নাম্বারে কল দিল। এদিকে ফারাজ গেম খেলতেছে। হঠাৎ তার বসের কল পেয়ে চমকে উঠল আর মনে মনে বলতে লাগলো, হঠাৎ আবার এত রাতে কল দিয়েছে কেন? নিশ্চয়ই কেউ আমার ব্যাপারে কোনো কিছু বলেছে। একবার কলটা রিসিভ করে দেখি কি বলে। কল রিসিভ না করলেও আবার বিপদ, কালকে আবার অফিসে ধরবে কেন কল রিসিভ করি নাই। এসব ভাবতেই কলটা কেটে গেল। এইদিকে ফারিয়া মনে মনে ভাবতে লাগলো, মনে হয় ছেলেটা ঘুমিয়ে গেছে, এটার জন্য কলটা রিসিভ করে নাই। যাক, আমিও কিছুক্ষণ কাজ করি, ঘুমের দেশে পাড়ি জমাই, সকালে আবার অফিসে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে ফারিয়া যে ঘুমের দেশে পাড়ি জমাতে যাবে এমন সময় ফারিয়ার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফারাজ কল দিয়েছে। কলটা রিসিভ করে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, রাত 12টা বেজে গেছে, আপনি এখনো ঘুমান নাই? কোন মেয়েদের সাথে কথা বলতেছেন? আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দেন, আমি দেখব। আরে ম্যাডাম, আমি কোনো মেয়ের সাথে কথা বলতেছি না, আমি গেম খেলছিলাম। এটার জন্য আপনার কলটা রিসিভ করতে পারি নাই। আর হঠাৎ এত রাতে কেন কল দিয়েছেন? হঠাৎ এত রাতে কেন কল দিয়েছি এটা কোনো সমস্যা না। আমার সমস্যা হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলছিলেন, না হইলে তো এত রাত জাগার কোনো দরকার নেই আপনার মতো ছেলের। কালকে একবার অফিসে আসেন, এর পরে বুঝাবো আপনাকে মজা। এই বলে ফারিয়া কলটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। এইদিকে ফারাজ চিন্তা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফারাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ছোট ভাই রনি বলতে লাগলো, ভাইয়া, আমি তোমার ব্যাপারে একটা গোপন কথা জেনে গেছি। এখন যদি তুমি আমাকে 500 টাকা না দাও তাহলে আমি তোমার ব্যাপারে সবকিছু বলে দিব সবাইকে। মানে তুই আমার ব্যাপারে কি গোপন কথা জেনেছিস? আগে আমাকে বল, এরপরে আমি তোকে টাকা দিব। আর তুই একটা পিচ্চি মানুষ, 500 টাকা দিয়ে কি করবি? 500 টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুচকা খেতে যাও। এখন যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি আম্মুকে গিয়ে বলতেছি সেই কথাটা। আম্মু, ফারাজ ভাইয়া। ফারাজ রনি মুখ টিপে ধরলো। তার পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে রনির হাতে দিয়ে বলতে লাগলো, এখন বল, তুই আমার ব্যাপারে কি গোপন কথা জানিস? এখন যদি আমাকে না বলিস তাহলে কিন্তু আমি পিটাবো তোকে। আমাকে পিটানো দরকার নেই, তার আগে তুমি আমার হাত ছেড়ে দাও, এরপর আমি বলতেছি। ফারাজ রনির হাত ছেড়ে দিতে রনি কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, ভাই, আমি দেখে ফেলেছি তোমার টুনটুনি ছোট। এই বলে রনি এক দৌড়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বসে রইল। এদিকে ফারাজ ভ্যাবাচেকা খেয়ে গেল আর বলতে লাগলো, রনি আমার টুনটুনি কখন দেখলো? যাক, এখন কোনো কিছু করা যাবে না। সন্ধ্যায় বাসায় আসি, এরপরে আম্মুকে ডেকে সব কিছু বলে দিব। এসব ভাবতে ভাবতে ফারাজ চলে আসলো অফিসে। তার কেবিনে ভিতরে ঢুকতে যাবে এমন সময় পাশে কেবিন থেকে রিয়া বলতে লাগলো, ফারিয়া ম্যাডাম তোমাকে বলেছে যে তার কেবিনে যাওয়ার জন্য। তুমি একটু ফারিয়া ম্যাডামের কেবিন থেকে ঘুরে আসো। কি ব্যাপার, আজকে ম্যাডাম এত তাড়াতাড়ি চলে এসেছে? আগে তো কখনো এত তাড়াতাড়ি আসে নাই। যাই, গিয়ে দেখে আসি। কালকে রাতের জন্য তো নিশ্চয়ই কোনো কিছু করবে আমাকে, এটা আমি একদম শিওর। এসব বলতেছে আর আল্লাহর নাম নিয়ে হাঁটতেছে। 2 মিনিট হাঁটার পর চলে আসলো ফারিয়ার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারাজ বলতে লাগলো, ম্যাডাম, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। 4-5 মিনিট এখানে বসেন, আমি আমার কাজটা শেষ করে এরপরে আপনার সাথে কথা বলতেছি। ফারাজ চুপচাপ বসে। এইদিকে ফারিয়া তার কাজ শেষ করে ফারাজের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কালকে রাতে তুই কি করেছিলি? কোন মেয়ের সাথে কথা বলছিলি?
আমাকে সবকিছু বলবি, আর তোর ফোন আমাকে দে, আমি দেখব তুই কোন মেয়ের সাথে কথা বলিস। ফারাজ বারবার ঢোক গিলতেছে কিন্তু কোনো কিছু বলতেছে না। এটা দেখে ফারিয়া ফারাজের পকেট থেকে ফোনটা হাতে নিয়ে ফারাজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটা খুলে ফেসবুকে ঢুকতে দেখতে পেল ফারাজ প্রায় অনেক মেয়ের সাথে কথা বলে। এটা দেখে ফারিয়া ফারাজের মুখ টিপে ধরে বলতে লাগলো, কিরে, তুই না বলেছিলি কোনো মেয়ের সাথে কথা বলিস না, এখন এসব কি দেখতেছি আমি? একটা না দুইটা না, কতগুলো মেয়ের সাথে তুই কথা বলিস। এটার জন্যই তো তোকে শাস্তি পেতে হবে। শাস্তির জন্য রেডি হ তুই। ফারাজ কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ ফারিয়াজ ফারিয়ার পা ধরে বসে পড়ল নিচে আর বলতে লাগলো, ম্যাডাম প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এরকম কাজ করব না। আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই আপনাকে প্রমিস করলাম। তোদের মতো ছেলেদের বিশ্বাস নেই, তোরা যা ইচ্ছা তাই করতে পারিস। তার চাইতে ভালো হবে এই ফোনটা এখান থেকে আমার কাছে থাকবে, এবং আমি তোকে নতুন একটা ফেসবুক আইডি খুলে দিব, এবং এই আইডিটা এখন ডিলিট করে দিব। ম্যাডাম এই আইডিটা আমার গেমিং আইডি, প্লিজ ডিলিট করবেন না। আমি আপনাকে কথা দিতেছি এবং আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনাকে দিয়ে রাখতেছি। আপনি দেখবেন আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা। ফেসবুক আইডিটা ডিলিট করে ফেললে আমার গেমিং আইডিটা ডিলিট হয়ে যাবে। আমি অনেক টাকা খরচ করেছি এটার জন্য। আপনার দুইটা পায়ে ধরে বলতেছি প্লিজ আইডিটা ডিলিট করবেন না। ঠিক আছে, আইডি ডিলিট করব না। এখন আমার পা ছাড় আর চেয়ারে বস। আমি যা যা বলবো তাই তাই করবি। ঠিক আছে ম্যাডাম, আপনি যা যা বলবেন আমি তাই তাই করতে রাজি আছি, তবুও প্লিজ এমন কাজ করবেন না। এখন আমাকে লিপ কিস কর, জড়িয়ে ধরে, তাও আবার 2 মিনিট করবি। 2 মিনিটের 1 সেকেন্ডও বেশিও না, 1 সেকেন্ড কমও না। যদি 1 সেকেন্ড কম হয়, 1 সেকেন্ড বেশি হয়, তাহলে তোর খবর আছে। ঠিক আছে ম্যাডাম, আমি 2 মিনিটের বেশি কোনো কিছুই করব না, প্লিজ তবু আমাকে কিছু করবেন না। আচ্ছা তাড়াতাড়ি শুরু কর, আবার কেউ চলে আসতে পারে। এই বলে ফারাজ ফারিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর যখন 2 মিনিট শেষ হয়ে গেছে তখন ফারাজ সাথে সাথে ছেড়ে দিয়েছে ফারিয়াকে। এদিকে ফারিয়া প্রায় নেশার ঘরে চলে গেছে। ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারাজ এরকম করতেছো কেন? প্লিজ আমাকে আরো কিছুক্ষণ আদর করো। তোমার আদর খুব ভালো লাগে আমার কাছে, প্লিজ আদর করো আমাকে। ম্যাডাম এখন আর আমি আদর করতে পারবো না, কারণ আপনি 2 মিনিট বলেছেন, 2 মিনিট হয়ে গেছে। প্লিজ এখন আমাকে ছেড়ে দেন আর আমার ফোন আপনার কাছে রেখে দেন। আমি আমার কেবিনে গেলাম। এই বলে ফারাজ যেই তার কেবিনে চলে যেতে যাবে এমন সময় পিছন থেকে ফারিয়া ফারাজকে জড়িয়ে ধরে তার সাদা শার্টে ঠোঁট ডুবিয়ে দিল। ফারিয়ার ঠোঁটে লিপস্টিক থাকার কারণে ফারাজের শার্টে দাগ লেগে গেল। ফারাজ কোনোরকম ফারিয়াকে ছেড়ে চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারাজকে রিয়া উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফারাজ, তোমার শার্টের পেছনে লিপস্টিকের দাগ কেন? মনে তো হচ্ছে তোমাকে কেউ পিছন থেকে লিপ কিস করেছে। সকালে আসার সময় তো দেখলাম না, ম্যাডামের কেবিন থেকে আসার পরে দেখতেছি। ম্যাডামের সাথে কোনো কিছু করেছো নাকি? ফারাজ রিয়ার এই কথা শুনে চমকে গেল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফারাজ বলতে লাগলো, আরে না রিয়া আপু, আপনি এসব কি বলেন? ম্যাডামের সাথে এসব করলে ম্যাডাম কি আমাকে এই অফিসে জায়গা দিবে? আমাকে তো লাথি মেরে বের করে দিবে এই অফিস থেকে। কিন্তু সকালে তো আমি তোমার পিঠে খেয়াল করলাম না লিপস্টিকের দাগ। এখন কোথায় থেকে লিপস্টিক এসেছে? কোথায় থেকে এসেছে এটা আমি জানবো কি করে? হয়তো কোনো জিন বা ভূত আমার পিঠে লিপ কিস করে গেছে। দেখতে তো আর অসুন্দর না আমি এটার জন্য। ফারাজ এবং রিয়া কথা বলতেছে এমন সময় ফারাজের কেবিনে সামনে ফারিয়া এসে দাঁড়াতেই রিয়া চুপ হয়ে গেল। ফারিয়া রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রিয়া, তুমি কি এখানে কাজ করতে এসেছো নাকি গল্প করার জন্য এসেছো? গল্প করতে মন চাইলে বাহিরে গিয়ে গল্প করতে পারো, অফিস থেকে রিজাইন নিয়ে। এটা অফিস, এখানে কোনো গল্প করার জায়গা না। আসলে ম্যাডাম আমি গল্প করছিলাম না, ফারাজকে জাস্ট এটা বলছিলাম যে তার পিঠে লিপস্টিক এর দাগ কোথায় থেকে এসেছে। সে অফিসে আসার পর তো এই দাগ ছিল না, কিন্তু আপনার কেবিন থেকে আসার পর তার পিছনে লিপস্টিকের দাগ লেগে আছে। তাই আমি তাকে জাস্ট এটাই বলছিলাম, আর কোনো কিছু বলি নাই। কার পেছনে কি লেগে আছে, কার কখন কি প্রয়োজন, এইসব তোমার দেখার প্রয়োজন নেই। তুমি তোমার কাজ করবে, আর যদি কোনো কথা বলার ইচ্ছে থাকে তাহলে অফিস শেষে যখন ছুটি হবে
তখন বাহিরে গিয়ে তাকে বলবে, বা দুপুরের লাঞ্চের টাইম আছে তখন তাকে বলবে। আর ফারাজ, তোমাকে শেষবারের মতো বলে দিলাম, ঠিক মতো কাজ করবে, না হইলে লাথি মেরে বের করে দিব অফিস থেকে। এ বলে ফারিয়া রাগ দেখিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে ফারাজ আর অন্যদিকে মনোযোগ না দিয়ে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে তার খেয়াল নেই। দুপুর 2টা। এমন সময় ফারাজ তার কেবিন থেকে উঠে সোজা চলে আসলো ক্যান্টিনে। টেবিলে বসে বসে খাবার খাইতেছে। এমন সময় রিয়া এসে হাজির। ফারাজকে আবারও উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারাজ, তুমি সত্যি করে বলবে ম্যাডামের সাথে তোমার কি চলতেছে? আমি সকালবেলা তোমার শার্টের পিছনে কোনো দাগ দেখি নাই, হঠাৎ এই দাগ কোথায় থেকে এসেছে? ফারাজ যেই কিছু বলতে যাবে এমন সময় ক্যান্টিনের ভিতর প্রবেশ করলো ফারিয়া। ফারিয়াকে দেখে সবাই চুপ হয়ে গেল, কেউ কিছু বলতে পারলো না। ফারিয়া ফারাজের সামনে এসে বলতে লাগলো, রিয়া, তুমি আমার কেবিনে আসো একটু। আর ফারাজ, তুমিও আসো, জরুরি একটা মিটিং আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমরা 5 মিনিটের ভিতরে আসতেছি, খাওয়া শেষ হয়ে গেছে। ফারিয়া চলে আসলো তার কেবিনে। 5 মিনিট বসে থাকার পর ফারাজ এবং রিয়া আসলো। ফারাজ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম এখন বলেন কি জরুরি মিটিং আছে? রিয়া, তোমাকে শেষবারের মতো বলতেছি, এই লিপস্টিকের দাগ নিয়ে কোনো কথা বলবে না কারোর সাথে। যদি বলো তাহলে তোমাকেও এই অফিস থেকে বের করে দিব। আর ফারাজ, ক্যান্টিনে বসে মেয়েদের সাথে খাবার খেতে খেতে কিসের গল্প করা? আলাদাভাবে খাবার খাবে। এখন চুপচাপ 2 জন বসো। আর তোমাদেরকে সকালবেলা যে 2টা ফাইল দিয়েছিলাম, ওই 2টা ফাইলের কাজ কত দূর এগিয়েছে? ম্যাডাম, আমার ফাইলের কাজ তো প্রায় শেষের দিকে, আর 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগবে কাজটা পুরো শেষ করতে। ম্যাডাম, আমার কাজ শেষ করতে আর 2 ঘন্টা সময় লাগবে। আপনি আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে আপনাকে দিয়ে দিতেছি। ঠিক আছে, তুমি তোমার কেবিনে গিয়ে কাজ শুরু করে দাও। আর ফারাজ, তুমি তোমার কেবিন থেকে তোমার ফাইলটা নিয়ে আমার কেবিনে চলে আসো। তোমার সাথে আরো জরুরি কিছু কথা আছে এই ফাইলের ব্যাপারে। কাজ করবে আর আমার সাথে কথা বলবে, তাড়াতাড়ি যাও। ফারাজ চলে আসলো তার কেবিনে। ফাইল নিয়ে আবারও চলে আসলো ফারিয়ার কেবিনে। চেয়ারে বসে বসে কাজ করতেছে। এমন সময় ফারিয়া তার চেয়ার থেকে উঠে ফারাজের সামনে এসে দাঁড়িয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। ফারাজ এতে একদম প্রস্তুত ছিল না। প্রায় 5-6 মিনিট পর ফারিয়া ছেড়ে দিয়ে বলতে লাগলো, মিস্টার ফারাজ, আপনাকে আমার এত ভালো লাগে কেন বলেন তো? আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। ফারিয়ার মুখে এই কথা শুনে ফারাজ অবাক হয়ে ফারিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আবারও বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি কি জীব নাকি জন্তু যে এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো? ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে, তার সাথে আমার 5 বছরের রিলেশন। তাকে আমি বিয়ে করব, তাও আবার সামনের মাসের 10 তারিখে। ফারাজ এটা বলতে ফারিয়া তার টেবিল উপর থেকে ফল কাটার ছুরিটা নিয়ে ফারাজের গলায় দড়ি দিয়ে বলতে লাগলো, অন্য মেয়ের কথা বললে একদম মেরে মাটি চাপা দিয়ে দিব। আমি যে 2-2বার লিপ কিস করলাম, তোকে পেছন থেকে জড়িয়ে ধরে তোর পিঠে আমার ঠোঁটের লিপস্টিক লাগিয়ে দিলাম, এইটার পাওনা যতক্ষণ তুই শোধ না করতে পারবি ততক্ষণ আমি তোকে ছাড়বো না। আরে ম্যাডাম, রেগে যাইতেছেন কেন এত? আমি তো আর বলি নাই যে আমি শুধু তাকেই বিয়ে করব। ইসলামে তো 4টা বিয়ের অনুমতি আছে। আপনাকে না হয় 2য় বিয়ে করব, তাহলেই তো হবে। 2য় বিয়ে আমি তোকে করাচ্ছি। একমাত্র আমাকে ছাড়া তুই কোনো মেয়েকে স্পর্শ করলে তোর হাতের কবজি আমি কেটে নদীর জলে ভাসিয়ে দেব। আমাকে এখনো চিনিস না তুই, আমি কি জিনিস আস্তে আস্তে হারে হারে টের পাবি। আমি এখনই টের পাইতেছি আপনি কি জিনিস। আবার বিয়ে করলে তো আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলবেন। শুধু তেনা তেনা না, ছেঁড়া কাঁথা বানিয়ে আমার গায়ে জড়িয়ে দিবেন। এটা আমি খুব ভালো করেই বুঝতেছি। এসব কথা বলতেছে ফারাজ তার নিজের মনে মনে। এইদিকে ফারিয়া বেশ ভালো করেই বুঝতে পারতেছে ফারাজ নিজের মনে মনে কিছু একটা বলেছে। ফারিয়া আবার ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মনে মনে বিড়বিড় না করে সোজা সাপটা বলে দেখি কি বলতেছিস। নিশ্চয়ই আমাকে নিয়ে বাজে কথা বলতেছিস, তাই না? দাঁড়া, তোকে আরো শাস্তি দিতে হবে, না হইলে তুই আমার হবি না। আরে ম্যাডাম, আমি আপনাকে বকা দিতেছি না। আমি ভাবছিলাম যে আপনি যদি আমার বউ হন তাহলে তো খুব ভালো হবে। আপনি আমাকে অনেক টাকা পয়সা দিবেন,
এইসব ভাবছিলাম আর কি। কিন্তু আপনি তো আমার উপরে রেগে গেছেন, তাই আপনাকে কিভাবে শান্ত করতে হয় এটাই ভাবছিলাম। আপনাকে কিভাবে কি করলে শান্ত হবেন বলেন তো একটু। হুম, বেশি কিছু না, জাস্ট তুই আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবি, আর কোনো কিছুই লাগবে না। ম্যাডাম, আমি আপনাকে আদর করতে পারবো না, কারণ আমাদের এখনো বিয়ে হয় নাই। বিয়ে হলে আমি নিশ্চয়ই আপনাকে আদর করতে পারতাম। ওরে বলদের বাচ্চা, আমি কি তোকে এই আদরের কথা বলেছি? আমি জাস্ট বলেছি যে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে একটা লিপ কিস করবি। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এই বলে ফারাজ ফারিয়াকে জড়িয়ে ধরে লিপকিস করলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর ফারাজ ফারিয়াকে ছেড়ে দিয়ে কাজ শেষ করে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নেন ম্যাডাম, আপনার কাজ কমপ্লিট হয়েছে। আর একটা কথা, আমাকে কি আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিতে পারবেন? আমি একটু বাসায় যাব, আমার ছোট ভাইয়ের সাথে জরুরি কিছু কথা আছে। এখন কোনো ছুটি নেই, ছুটি একেবারে 6টার সময় দিব। এখন তুই আমার সামনে থাকবি, আর কোনো কিছু লাগবে না। বসে থাকতে ভালো লাগতেছে না, আমি একটা কাজ করি, অফিসটা একবার ঘুরে ঘুরে দেখে আসি, এরপরে না হয় আপনার কেবিনে এসে বসে থাকবো। আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ না হয় আমাকে দেখেন। ঠিক আছে, এটাই তাহলে যাতে মনে থাকে তোর। এই বলে ফারাজ চলে আসলো বাইরে। পুরো অফিসটা ঘুরে ঘুরে বিকাল 5টা বেজে গেল। 5:10 ফারাজ ফারিয়ার কেবিনের ভিতর প্রবেশ করতে দেখতে পেল ফারিয়া ম্যানেজারের সাথে কথা বলতেছে। এটা দেখে ফারাজেই চলে আসতে যাবে এমন সময় ফারিয়া বলতে লাগলো, বাহিরে যাওয়ার ভেতরে এসে বসে থাকো। ফারাজ ভিতরে এসে বসে রইল। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার চলে যেতে ফারাজ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, প্রায় 6টা বেজে গেছে, এখন আমাকে ছুটি দিয়ে দেন, আমি বাসায় চলে যাই। ছুটি দিয়ে দেন করতেছিস কেন? চুপচাপ এখানে বসে থাক। যতক্ষণ আমি এখানে বসে থাকবো ততক্ষণ তুইও বসে থাকবি। ভাবছিলাম তোকে ছুটি দিয়ে দিব, কিন্তু ছুটি দিব না। সন্ধ্যা 7টার সময় তোকে ছুটি দিব, এর আগে একবারও ছুটি দিব না। এসব কথা বলতেছে ফারিয়া ফারাজকে। এইদিকে ফারাজ মুখ ফুলে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঠিক আছে, তাহলে বাসায় চলে যা, তোকে ছুটি দিয়ে দিলাম। তার আগে আমার গালে একটা লিপ কিস করে যা। ফারাজ ফারিয়ার গালে একটা লিপ কিস করে ওইখান থেকে সোজা চলে আসলো তার রুমে। তার ব্যাগটা নিয়ে সোজা চলে আসলো বাহিরে। বাসের জন্য দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর বাস আসতেই ফারাজ বাসে উঠে সোজা চলে আসলো তাদের এলাকায়। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। প্রায় 10 মিনিট পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রনি এসে দরজাটা খুলে দিল। ফারাজকে দেখে যেই দৌড়ে পালিয়ে যেতে যাবে এমন সময় ফারাজ রনির হাত ধরে বলতে লাগলো, কোথায় পালিয়ে যাইতেছিস? আজকে কোথাও পালিয়ে যেতে পারবি না। তোর সাথে আমার কথা আছে, যতক্ষণ আমার কথা শেষ না হবে ততক্ষণ আমি তোকে ছাড়তেছি না। ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি না তোমার ছোট ভাই? ছোট ভাইদেরকে তো সম্মান করতে হয়। এভাবে মারলে পরে তো তোমার ছোট ভাই মেয়ে নিয়ে চলে আসবে বাসায়, তখন কিন্তু তোমার ছোট ভাই এবং তার বউকে খাওয়াতে হবে। এই তোর দুধের দাঁত পড়েছে, তুই যে বলতেছিস মেয়ে নিয়ে চলে আসবি বাসায়, এখনো তো আমি বিয়েই করি নাই, তার আগে তুই এইসব কথা বলতেছিস। নিশ্চয়ই এখানেও ঘাপলা আছে। আম্মু আম্মু, তাড়াতাড়ি এইদিকে আসো, দেখে যাও তোমার ছেলে এইসব কি বলতেছে। আম্মু, ওই আম্মু, তাড়াতাড়ি আসো, ভাইয়া দেখো আমাকে ধরে রেখেছে। বিকালে আমি ভাইয়াকে দেখেছি যে ভাইয়া একটা মেয়ে নিয়ে পার্কে বসে আছে। এখন আমি তোমাকে এই কথা বলে দিব, এটার জন্য ভাইয়া আমাকে জোর করে ধরে রেখেছে। তুমি ভাইয়াকে কিছু বলো তাড়াতাড়ি। ফারাজ, রনিকে ছেড়ে দে। রনি তোর কি ক্ষতি করেছে যে তুই রনিকে ধরে রেখেছিস? আম্মু, তোমার ছেলে চরম বেয়াদব হয়ে গেছে। সকালবেলা আমার কাছ থেকে আলতু ফালতু কথা বলে 500 টাকা নিয়ে স্কুলে গেছে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুচকা খাইছে এবং ঘুরে বেড়াইছে। ভাইয়া, অযথা মিথ্যে কথা বলবে না। আমি আবার তোমার কাছ থেকে কখন টাকা নিলাম? আর টাকা নিলে সেটার প্রমাণ দেখাও। তুমি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি। ফারাজ, রনি যেটা বলছে সেটা তো সত্যি। তুই প্রমাণ দেখা। প্রমাণ দেখাতে পারলে তো আমি রনিকে বকা দিব। তাড়াতাড়ি প্রমাণ দেখা। আম্মু, টাকা দেওয়ার সময় কি আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম নাকি যে তোমাদেরকে প্রমাণ দেখাতে পারবো? সাথে সাথে বললে। দেখো আম্মু, রনি কিন্তু মিথ্যা কথা বলতেছে, পরে কিন্তু তোমরা সত্যি সত্যি ফেসে যাবে। সে যদি বাসায়
মেয়ে নিয়ে চলে আসে। রনি যদি মেয়ে নিয়ে বাড়িতে চলে আসতে পারে তাহলে তুই এতদিন কি করছিস? দামড়া হইতেছিস? আজ পর্যন্ত একটা মেয়ে নিয়ে বাড়িতে আসতে পারলি না। বাড়িতে আসতে পারলে তো নিজের মনকে বুঝাতে পারতাম যে আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু তুই তো সেটাও করতে পারলি না, আবার বড় বড় কথা বলতেছিস। শালার কোথায় আইসা পড়লাম। হে আল্লাহ, আমাকে এই দুনিয়া থেকে উঠাইয়া নাও না কেন। আমাকে উঠাই নিলে তো আমি বেঁচে যাই এই মানুষদের হাত থেকে। মানুষের দোয়ায় কখনো গরু মরে না, তবে গরুর দোয়ায় আবার মানুষও মরতে পারে। তুমি এক কাজ করো, পাশের বাসার রহিম কাকার 2টা গরু আছে, ওই 2টা গরুকে গিয়ে বলো যে তোমার জন্য দোয়া করার জন্য, যাতে ওই 2টা গরু দোয়া করলে তুমি তাড়াতাড়ি মরে যেতে পারো। ভাই, 2টা গরুর দোয়া লাগবে না, তুই এক কাজ কর, আমাকে গলা টিপে মেরে ফেল, তাহলে আমি মরে যাব। এই বলে ফারাজ চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও তার রুমে এসে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো রনি আর বলতে লাগলো, ভাইয়া সরি, আসলে তোমার সাথে ওই সময় খারাপ ব্যবহার করার জন্য। আর আমি 500 টাকা নিয়েছি, ওইটা আমার এক বন্ধুকে হেল্প করেছি। তার আম্মু খুবই অসুস্থ, এটার জন্য আমি তাকে 500 টাকা দিয়েছি। প্লিজ কিছু মনে করো না, পরে আমি আস্তে আস্তে টাকা জমিয়ে তোমাকে দিয়ে দিব। ফারিয়া খাবার খেতে খেতে তার আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া তার ফোনটা হাতে নিয়ে দেখে রাত 1টা বেজে গেছে। এটা দেখে ফারিয়া আর ফারাজকে ফোন দেয় নাই। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, আব্বু আর 2 মাস পর ফারাজের পরিবারের সাথে আমার বিয়ে ঠিক করবে। আমি ফারাজকে বিয়ে করব। কয়েকদিন আগে তো তুই বলেছিলি ফারাজ ছেলেটা খুবই বাজে, তাহলে এখন বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস কেন? ভালো খারাপ সবার মধ্যেই থাকে, তোমাকে যেটা বলেছি সেটাই করবে। 2 মাস পর আমি যখন বলবো তখন তুমি যাবে। ঠিক আছে, 2 মাস পর তুই যখন বলবি তখন আমি যাব। ফারিয়া, তোর চাচাতো ভাই রবিন আসতেছে, তাকে কি তুই গিয়ে নিয়ে আসতে পারবি স্টেশন থেকে? হঠাৎ রবিন আসতেছে কেন? তার কি এখানে কোনো জরুরি প্রয়োজন আছে নাকি? তার তো ঢাকায় কোনো প্রয়োজন নেই, তাহলে সে আসতেছে কেন? কেন, রবিন আসলে তোর কি কোনো সমস্যা নাকি? রবিন কি তোকে বিরক্ত করে নাকি যে তুই বলতেছিস সে আমাদের বাসায় আসতে পারবে না? সে তোর চাচাতো ভাই, সে আমাদের বাসায় আসতে পারবে। আর এখানে আসতেছে তার ছোট বোনকে কলেজে ভর্তি করানোর জন্য। সে 2 দিন থেকে 3 দিনই এই বাড়ি থেকে এরপরে চলে যাবে। ফারিয়া তার আম্মুর মুখে মুখে আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফারিয়া তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। তার কেবিনের ভিতর প্রবেশ করতে যাবে, এমন সময় দেখতে পেল ফারাজ একটা অচেনা মেয়ের সাথে বসে বসে কথা বলতেছে। এটা দেখে ফারিয়া ফারাজের কেবিনের সামনে এসে বলতে লাগলো, কি ব্যাপার ফারাজ, এই মেয়েটা কি? আগে তো কখনো এই অফিসে তাকে দেখি নাই। ম্যাডাম, এটা আপনার পিএ, স্যার নাকি পাঠিয়েছে তাকে। সে এই অফিসের সামনে এসে দাঁড়িয়েছিল, পরে আমি তার পরিচয় জিজ্ঞেস করার পর আপনার আব্বুর নাম বলেছে। আমার তো এখন বিয়ের দরকার নেই। তুমি এক কাজ করো, যেখান থেকে তুমি এসেছো সেখানে চলে যাও। আমি আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমার এখন আর বিয়ের দরকার নেই। ম্যাডাম, এরকম করবেন না। আমি অন্য অফিসে চাকরি পাই নাই বলে আপনার আব্বুর কাছে অনেক অনুরোধ করেছিলাম, পরে আপনার আব্বু আমাকে এই চাকরিটা দিয়েছে। আপনি আমাকে এই অফিসে যে কোনো একটা কাজে লাগিয়ে দেন, আমি কাজ করতে পারবো। আচ্ছা, তুমি ওই যে পাশের কেবিনে রিয়া নামের একটা মেয়ে আছে, তার কেবিনে গিয়ে বসে থাকো। আমি তোমাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। আর ফারাজ, তোমার বিচার আছে। তোমাকে কতবার বলেছিলাম যে কোনো মেয়েদের সাথে কথা বলবে না, তবুও তুমি মেয়েদের সাথে কথা বলছো। ম্যাডাম, আমি তো আর ইচ্ছা করে কথা বলতে চাই নাই। মেয়েটা বিপদে পড়েছে, এটার জন্যই তো আমি কথা বলেছি। এটার জন্য যদি আপনি শাস্তি দেন তাহলে দিবেন, আমি শাস্তি মাথা পেতে নিব। ফারিয়া কোনো কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া তার আব্বুর সাথে কথা বলে মেয়েটাকে রিয়ার সাথে কাজে লাগিয়ে দিল। মেয়েটা রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমি একটা জিনিস খেয়াল করলাম। এই অফিসের বস মানে ফারিয়া ম্যাডাম ওই ছেলেটার প্রতি অনেকটা অধিকার দেখায়। ছেলেটা কি ম্যাডামের কিছু লাগে নাকি? এসব তো আমরা জানি না। আর ওই ছেলেটা বেশ ভালো কাজ পারে, হয়তো এটার জন্য ম্যাডাম তার সাথে এরকম করে। ম্যাডামকে এসব জিজ্ঞেস করতে যাবে না, আবার জিজ্ঞেস করলে পরে তোমাকে আবার চাকরি থেকে বের করে দিবে।
যখন ম্যাডামের মুড ভালো থাকে তখন ম্যাডাম সবার সাথে ভালো ব্যবহার করে, আর যখন একটু রেগে থাকে তখন মনে হয় আগুনের ফুল কিছু হতেছে। এইসব বলতেছে রিয়া খাদিজাকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর খাদিজা তার কাজ শেষ করে বসে আছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে ফারিয়ার কেবিনের ভিতর প্রবেশ করতে ফারিয়া বলতে লাগলো, ফারাজ, আজকে আমাদের দুজনের জন্য খাবার অর্ডার করেছি, তুমি আমার সাথে আজকে খাবার খাবে? ম্যাডাম, আমি তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, আমি আপনার সাথে খাবার খেতে পারবো না, সরি। ওই খাবারগুলো দরকার পড়লে অন্যজন খাবে, তবু আজকে তুমি আমার সাথে আমি যে খাবারগুলো অর্ডার করেছি সেই খাবারগুলো খাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। বেশ কিছুক্ষণ পর খাবার আসতেই দুজন খাওয়া দাওয়া করে বসে রইল। এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো খাদিজা। খাদিজাকে দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তুমি হঠাৎ আমার কেবিনে এসেছো? কোনো কিছু বলবে নাকি? ম্যাডাম, আমার তো কাজ শেষ, অন্য কোনো কাজ থাকলে আমাকে দেন, আমি করে দেই। যেহেতু তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি নতুন, সো আজকে তুমি বাসা চলে যাও, কালকে নয় আবার অফিসে আসবে, তখন তোমাকে কাজ দিব। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে গেলাম। আর ফারাজ, ধন্যবাদ তোমাকে আমাকে সকালবেলা এতটুকু টাইম দেওয়ার জন্য। এই বলে খাদিজা চলে যেতেই ফারাজ হাঁ করে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। এইদিকে ফারিয়া ডাকে আবার চোখ লাল করে ফারাজের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় ফারাজ বলতে লাগলো, সরি ফারিয়া, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই তোমার মাথা ছুঁয়ে বলতেছি, শেষবারের মতো আমাকে মাফ করে দাও। ফারিয়া অভিমান করে বসে আছে। এইদিকে ফারাজ ফারিয়াকে কোলে তুলে নিয়ে টেবিলের উপর বসিয়ে দিয়ে ফারিয়ার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ফারাজকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, ফারাজ, তুমি কি আমাকে ভালোবাসো না? দেখো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার বুকে এবং তোমার পাশে থাকবো, আর যদি তুমি আমাকে না রাখো তাহলে আমি আত্মহত্যা করব। এইসব বাজে কথা বলবে না, একদম বলে দিলাম তোমাকে। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমার হয়ে থাকবে, কিন্তু আমি একটা কথা ভাবতেছি, আমার মতো মধ্যবিত্ত একটা পরিবারের ছেলের সাথে তোমার আব্বু বিয়ে দিবে আমাকে? হ্যাঁ, আমার আব্বু আরো অনেক আগে থেকেই আমাকে বলে রেখেছে, বলেছে যে তোমাকে যদি আমার ভালোভাবে পছন্দ হয় এবং তোমার আচার ব্যবহার পছন্দ হয় তাহলে তোমার পরিবারের সাথে আমাদের বিয়ের কথাবার্তা বলবে। আমি আব্বুকে বলে দিয়েছি যে সামনের মাসে যাতে আমাদের বিয়ের কথাবার্তা বলে। ভালো কাজ করেছো। এখন প্লিজ রাগ করো না আমার উপর। চলো আজকে তোমাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আজকে কাজ না হয় ম্যানেজারকে বলে যাও, ম্যানেজার করে রাখবে। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি ম্যানেজারকে বলে পরে নিচে আসতেছি। ফারাজ চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণের সাথে গল্প করার পর দেখতে পেল ফারিয়া আসতেছে। ফারিয়াকে দেখে ফারাজ চলে আসলো ফারিয়ার কাছে। ফারিয়া ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারাজ, রিক্সা দিয়ে ঘোরাঘুরি করবে নাকি গাড়ি দিয়ে ঘোরাঘুরি করবে? চলো রিক্সা দিয়ে ঘোরাঘুরি করি, গাড়ি নিয়ে অলিগলি দিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এই বলে ফারিয়া ফারাজকে নিয়ে চলে আসলো একটা পার্কে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ফারাজ, তুমি কি কোনো মেয়ের সাথে রিলেশন করো নাই? না, আমি কোনো মেয়ের সাথে রিলেশন করি নাই। রিলেশন করলে নিশ্চয়ই তোমাকে বলতাম। তাহলে মেসেঞ্জারে ওই মেয়েগুলোকে যাদের সাথে তুমি ভিডিও কলে কথা বলছো, অডিও কলে কথা বলছো, আর কত চ্যাটিং করেছো, ওই মেয়েগুলো হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড। তাদের সাথে দীর্ঘ 3.5 বছর ধরে কথা বলতেছি। বলতে গেলে এক কথায় তারা আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি যে আমি তাদেরকে ভালোবাসতে পারবো না। আমার সব ভালোবাসা আমি আমার বউকে দিব। এরপর থেকে তারা আর আমার সাথে বেশি যোগাযোগ করে নাই। মাঝে মধ্যে মেসেজ করে, তাই ওদের মেসেজে রিপ্লাই দেই। ও আচ্ছা। ফারাজ এবং ফারিয়া ঘোরাঘুরি করতেছে। অন্যদিকে অফিসে রিয়া চুপচাপ বসে আছে তার কেবিনে। এমন সময় পাশে কেবিন থেকে সাদিয়া এসে বলতে লাগলো, কি ব্যাপার রিয়া, এইভাবে চুপচাপ বসে আছো, মনে মনে কি ভাবছো? তেমন কিছু না সাদিয়া, এই ভাবছিলাম যে ম্যাডামের সাথে ফারাজের কি সম্পর্ক, ম্যাডাম ফারাজকে নিয়ে কোথায় যেন গেছে, এসব ভাবছিলাম আর কি। সত্যি বলতে ফারাজকে আমি পছন্দ করি, কিন্তু কখনো তাকে বলতে পারি নাই। ফারাজকে পছন্দ করো? তাকে
পাওয়ার আশা ছেড়ে দাও, কারণ আমাদের ফারিয়া ম্যাডাম তাকে পছন্দ করে এবং আজকে বলতে শুনছি যে ফারিয়া ম্যাডামের আব্বু নাকি ফারাজদের বাসায় যাবে তাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তার মানে এটার জন্য ওরা দুজনে এভাবে ঘনিষ্ঠ হয়ে থাকে বেশিরভাগ। ওই দিন ফারাজের পিঠে লিপস্টিকের দাগ দেখেছি, নিশ্চয়ই ওইটা ফারিয়া ম্যাডাম দিয়েছে, আর কেউ দেয় নাই। এইসব কথা বলতেছে রিয়া এবং সাদিয়া। এদিকে রিয়ার মন খারাপ হয়ে গেছে। অন্যদিকে ঘোরাঘুরি শেষ করে দুজন চলে আসলো অফিসে। সন্ধ্যায় দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে আসলো বাড়িতে। ফারাজ কলিং বেল দিতে রনি এসে দরজা খুলে দিল। ফারাজকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, এভাবে মিটমিট করে হাসতেছো? নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো মেয়ের সাথে ঘুরতে গেছিলে নাকি? কোন মেয়ের সাথে ঘুরতে গেলেই যে হাসতে হবে মিটমিট করে, এটা কোনো কথা? আর তোর কি হয়েছে? তুই পড়তে বসিস না কেন? স্কুলে যাস না নাকি? আমাদের স্কুল 10 দিনের জন্য বন্ধ দিয়েছে, এটার জন্য তো আমি স্কুলে যাই না। ও আচ্ছা, আমার মনে ছিল না তোদের স্কুল যে 10 দিনের জন্য বন্ধ দিয়েছে। আচ্ছা, আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসতেছি, পরে তোর সাথে বসে গল্প করব। এই বলে ফারাজ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে তার রুমে। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ফারিয়ার সাথে কথা বলতে লাগলো। প্রায় রাত 2টা। রাত প্রায় 2টা কথা বলা শেষ করে ফারাজ নিচে এসে তার নিজের হাতে খাবার নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুমের দেশে পাড়ি জমালো ফারাজ। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি মাস। ফারিয়া এবং ফারাজ দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। ফারাজ ফারিয়ার কেবিনে বসে আছে। এমন সময় ফারিয়া ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারাজ, আমি কালকে আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তুমি তোমার আব্বু আম্মুকে বলে দিবে। দেখতে দেখতে 2 মাস চলে গেছে। আমি তো ভাবছিলাম মাত্র 2 দিন হয়েছে। মিস্টার ফারাজ সাহেব, দিনকাল দেখতে দেখতে চলে যায়, এটার জন্য আপনার মনে হয় 2 দিন হয়েছে মাত্র। এখন আপনি বাসায় চলে যান, আর কালকে আমরা সকাল 10টার দিকে তোমাদের বাসায় থাকবো। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে আমি যাই। মুয়া, মুয়া। এই বলে ফারাজ ফারিয়ার 2 গালে 2টা চুমু দিয়ে চলে আসলো বাসায়। তার আম্মুকে বলতে তার আম্মু বিশাল বড় একটা লম্বা বাজারের লিস্ট ধরিয়ে দিতে ফারাজ বাজার এসে বাজার করে নিয়ে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ফারিয়ার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই ফারাজের। সকাল 10টা। ফারিয়া ফারাজদের বাসায় বসে আছে। ফারাজের আব্বু আম্মু এবং ফারিয়ার আব্বু আম্মু কথা বলতেছে। বিআই সাহেব, বিয়েটা আমরা নগদ 30,000 টাকা দিয়ে করতে চাই। এখানে দেনা পাওনা কোনো কিছুই নেই। আমরা আমাদের মেয়েকে সাজিয়ে দিব, পরে আপনারা আপনাদের বৌমাকে কি দিবেন কিনা দিবেন তা আমার দেখার বিষয় না। ঠিক আছে? তবে আর একটা কথা, আমরা কিন্তু যৌতুক নিতে চাই না। আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহর রহমতে আমাদের বাড়িতে সবকিছুই আছে। আপনার একমাত্র মেয়ে আমাদের বাড়িতে আসলে সে সুখে থাকবে আশা করি। সুখে থাকবে বলেই তো আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি। না হলে কি আমি কখনো আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতাম? সবাই টুকটাক কথা বলতেছে। অন্যদিকে ফারাজ এবং ফারিয়া ছাদে বসে গল্প করতেছে। এমন সময় পিছন থেকে রনি ফারিয়ার চোখ দুহাতে বন্ধ করে দিল আর বলতে লাগলো, বলেন তো আমি কে? তুমি আর কে হবে? তুমি আমার লক্ষ্মী দেবর। এখন আমার চোখ ছাড়ো আর সামনে আসো। রনি ফারিয়ার চোখ ছেড়ে দিয়ে ফারিয়ার সামনে চলে আসলো। ফারিয়া বেশ কিছুক্ষণ রনির সাথে গল্প করে 3 জন চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় ফারিয়া বলতে লাগলো, আব্বু আম্মু বিয়ের সকল কথাবার্তা ফাইনাল করে ফেলেছে নাকি? হ্যাঁ, আমরা বিয়ের সকল কথাবার্তা ফাইনাল করে ফেলেছি। কেন, তোর কি কিছু বলার আছে নাকি? হ্যাঁ, আমার কিছু বলার আছে। আমি অনুষ্ঠান করে বিয়ে করতে চাই না। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যেভাবে বিয়ে হয় আমি ওইভাবে বিয়ে করব। দরকার পড়লে 5 জন মুরব্বি ডেকে এনে বিয়ে করবো ফেলবো, তবু আমি অনুষ্ঠান করে বিয়ে করবো না। ফারিয়া মা, তুই আমার একমাত্র মেয়ে। আমার অনেক দিনের ইচ্ছা আমি তোকে অনুষ্ঠান করে ফারাজের হাতে তুলে দিব, কিন্তু তুই এটা কি বললি? হ্যাঁ আব্বু, আমি যেটা বলছি একদম ঠিক বলেছি। আমি অনুষ্ঠান করে বিয়ে করতে চাই না, জাস্ট সাধারণভাবে বিয়ে করতে চাই, তাও আবার আজকে আমাকে বিয়ে দিবে। এত জলদি বললেই তো হুট করে বিয়ে হয়ে যায় না, আগে সবকিছু জোগাড় করতে হয়। আমি সবকিছু জোগাড় করতেছি, তুই না হয় পার্লার থেকে সেজে আয়। পার্লার থেকে সাজার দরকার নেই, এমনিতে ফারিয়া অনেক সুন্দর। সো আটা ময়দা মাখলে মুখের অবস্থাও খারাপ হয়ে যায়। জাস্ট সাধারণভাবে একটা শাড়ি পরলেই হবে।
ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই হবে। এই বলে ফারিয়ার আব্বু সন্ধ্যায় একটা কাজে ডেকে দুজনে বিয়ে দিয়ে দিল। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বসে কিছুক্ষণ গল্প করলো। এমন সময় ফারাজের আম্মু বলতে লাগলো, ফারাজ অনেক রাত হয়েছে, বোমাকে নিয়ে রুমে যা। ফারাজ চুপচাপ ফারিয়াকে নিয়ে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ দুজন বসে থাকার পর ফারাজ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া, চলো আমাদের নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপরে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো। ফারিয়া আর ফারাজ দুজনেই নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। টেবিলের উপরে 1 গ্লাস দুধ রাখা আছে। দুজনে 1 গ্লাস দুধ খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করার পর ফারিয়া বলতে লাগলো, ফারাজ, অনেকদিন হয়েছে তুমি আমাকে ভালোভাবে আদর করো না। আজকে খুব ভালোভাবে আদর করবে। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে আদর করতে পারবে আমাকে। আজকে তোমার জন্য আর বাধা নেই। আজকে আর বাধা থাকবে কি করে? আজকে থেকে তো তুমি আমার বউ। সো আমি তোমাকে যেভাবে ইচ্ছা সেভাবে আদর করতে পারবো। এই বলে ফারাজ ফারিয়াকে কোলে তুলে নিয়ে ফারিয়ার ঠোঁট জোড়া একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর ফারাজ ফারিয়াকে ছেড়ে দিয়ে ফারিয়াকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ফারিয়ার উপর উঠে পড়ল। বাকিটা কি হবে আপনারা খুব ভালো করে জানেন। এখন তাহলে আমরা এখানেই বিদায় নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।